বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। লন্ডন বৈঠকের পরে করিডোরে আলোচনাটা এরকম বা প্রশ্নটা এরকম অনেকেই তুলছেন যে নির্বাচন আসলে কবে হবে, এটা কি ফেব্রুয়ারিতেই হবে? বিএনপি এবং সরকারের সমঝোতা বা দৃশ্যমান সমঝোতার মধ্য দিয়ে, নাকি এটা সেই এপ্রিলে, না জুনে, না ডিসেম্বরের আগে, নাকি আগামী কয়েক বছরের মধ্যে? না, এরকম নানা রকমের প্রশ্ন জনমনে তৈরি হয়েছে এবং সেটা এই অ্যাক্টর যারা আছেন তাদের ক্রিয়াকর্মের কারণেই আসলে তৈরি হচ্ছে। তো মিস্টার মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আসলে আমরা তো বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন আমরা নির্বাচন চাই? জন্য সুনির্দিষ্ট কিছু কারণ। এখন তার আপনার ডিসেম্বরে নাই, আমরা বলছি কিন্তু ডিসেম্বরের মধ্যে, কিন্তু কেউ কেউ বলছে যে রোজার আগে অথবা একটা সমঝোতা দুই পক্ষের মধ্যে করা যায় কিনা, এই ধরনের একটি। আসলে রাজনীতিতে তো না, কিন্তু লন্ডন বৈঠকের যে স্টেটমেন্ট ডক্টর খলিলুর রহমান পাঠ করলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার পদত্যাগ বিএনপি চেয়েছে, তিনি যেটা পাঠ করলেন সেখানে তো বলাই হয়েছে যে ফেব্রুয়ারিতে হতে পারে। না, হতে পারে এটা আমরা আশঙ্কা করছি, কিন্তু আপনি যে কথাটি বলছেন এবং সেটা বিএনপির প্রস্তাব অনুযায়ী না। বিএনপি আমরা বলেছি যে যদি ডক্টর ইউনূস সরকার অথবা অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করে যে ডিসেম্বরে হলে বিএনপির কথাই হয়ে যায়, আমরা রাজনীতিতে একটা সমঝোতায় আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে রাজনীতিতে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং হলো সবচেয়ে বড় অর্জন। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে যদি মনে করে যে ডিসেম্বরে না, যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলে বিএনপির আপত্তি থাকার কথা না। কিন্তু আপনি যে কথাটি বলছেন, আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে কিন্তু বিএনপি 100% আশ্বস্ত হতে পারছে না। কারণ উনি বলেছে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করার পর, পর্যাপ্ত সংস্কার এবং বিচার শেষ করার পর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, হ্যাঁ, সুতরাং এই কথার মধ্যে একটা কিন্তু অনিশ্চয়তা কিন্তু এখনো রয়েছে। কিন্তু বিএনপি তো সেই স্টেটমেন্টে না, আমরা আসলে বিশ্বাস করতে চাই, কারণ আপনি এই পাশাপাশি বসে বিবৃতিটা দিয়েছে। বিবৃতি সেটা ঠিক আছে, কিন্তু রাজনীতিতে সবকিছু তো সব অঙ্কের হিসাবে মেলে না। রাজনীতিতে শেষ কথা বলে। আর আমরা আপনি দেখবেন আমরা কেন বলেছি এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যে একটা আমাদের মধ্যে একটা ন্যারেটিভ দরকার হতে চাচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। এখন আপনি দীর্ঘদিন এই গণমাধ্যমে আমাদের সাথে কথা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন, সামাজিক লোকদের সাথে কথা বলেন। আসলে আমাদের দেশে এপ্রিলে আপনি এখন দেখেন বাংলাদেশের ইতিহাসে যে এখনো পর্যন্ত কিন্তু এপ্রিলে কখনো কোনো নির্বাচন হয়নি। কারণটা কি? একটা বৈরী আবহাওয়া তখন থাকে, তারপর রমজান, আর এবার প্রেক্ষাপটটা কিন্তু আলাদা। আপনার ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজানের পরে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে, এসএসসির পরীক্ষার পর এইচএসসি শুরু হবে, আবহাওয়া, সামগ্রিক অবস্থা মিলিয়ে এপ্রিলে নির্বাচন করা কিন্তু আসলে সম্ভব না। যার জন্য আমরা মনে করি এটা অনেকটা এক ধরনের একটু চালাকি করা হচ্ছে। যদি এপ্রিলের কথা বলে এইটাকে হয়তো আমরা বুঝছি, যদি এপ্রিলে আপনি কোনো কারণে নির্বাচন না করতে পারেন, তাহলে আগামী ডিসেম্বর ছাড়া কিন্তু সম্ভব না, কারণ আমরা জুনে ঝড় বাদল শুরু হয় এসএসসি পরীক্ষা। সুতরাং সামগ্রিক ক্ষেত্রে এখানে আপনি যে আমরা কুশলী বলতে চাই না, যারা বাংলাদেশকে নানাভাবে ব্যর্থ দেখতে চায় তাদেরই কিছু কৌশল হতে পারে। কারণ ইতিমধ্যে আপনি লক্ষ্য করবেন এই যে 10 মাসে অনেক সূচকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি। আপনি অর্থনৈতিক এবার দেখেন বিশ্বব্যাংকের সর্বশেষ যে আমাদের এই যে নানা জায়গায় পিছিয়ে যাচ্ছেন, দেশ পিছিয়ে যাচ্ছে, অর্থনীতি কলাপস করছে, তো সরকার এটা ম্যানেজ করতে পারছে না, তাহলে আপনারা সরকারকে একটু বেশি সময় দিচ্ছেন না? এইটা আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি। আমরা এদের সাম্প্রতিককালে আমরা দেখেছি 26টা দেশেই ইন্টারিয়াম গভর্নমেন্ট নিয়ে আমরা একটা গবেষণা করে দেখেছি। কোনো সরকার সফল হতে পারেনি, কোথাও পারেনি। কারণটা এটা হলো কি, আপনি দেখবেন এই যে আমাদের দেশে যে সংকট, অর্থনৈতিক সংকট, আপনার ব্যাংকে আমার টাকা নাই, আজকে আমি বৈদেশিক সহায়তা পাচ্ছি না, আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার বা যারা আমার উন্নয়ন সহযোগী তারা বলছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে না, তাহলে অর্থনীতির চাকাটা আপনার সচল হবে কিভাবে? এক, আইনশৃঙ্খলাকারী বাহিনীর আজকে নানা ট্রমার মধ্যে তারা আছে। আপনি দেখেন বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন তো ভেঙে চুরমার হয়ে গেছে, যে এখনো পর্যন্ত তারা মাথা সোজা করে দাঁড়াতে পারছে না। তারপর এখনো নানা ধরনের প্রোপাগান্ডা নানা ক্ষেত্রে হচ্ছে। তা একদিকে আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক অবস্থিতি, সামাজিক অনিশ্চয়তা, সামগ্রিকভাবে দেশটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।
তা আপনি এই ঝুঁকিটা কি আরো প্রলম্বিত করতে চান? তাহলে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে টিকে থাকায় অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে আগামী দিনে। তো সুতরাং আমার মনে হয় ইন্টিরিয়ামের গভর্নমেন্টের কিন্তু এই দায়িত্বটা নাই, তারা কিন্তু একটা রুটিন ওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলছি, এই অবস্থা থেকে দেশটাকে উত্তরণ দরকার আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, আমাদের রাজনৈতিক। বিএনপি কি এখনো আগের মতো ওই অবস্থানে আছে যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচন আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই। কিন্তু তারপরও জাতির বৃহত্তর স্বার্থে যদি কোনো সমঝোতা হয়, সেক্ষেত্রে বিএনপিকে যেটা ছাড় দিতে রাজি আছি। বিএনপিকে যেন একগুঁয়ে মনে না হয় এই ব্যাপারে আমরা কিন্তু স্পষ্ট ভাষা বলতে চাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিটা আপনার কাছ থেকে শুনতে চাই যে লন্ডন বৈঠকের আউটকামস কি বলে মনে হয় আপনার কাছে, এবং কিছু কিছু দল এনসিপি, জামাত, তারা এটা বলেছে যে এটা নৈতিকভাবে সরকার ঠিক করেনি, প্রফেসর ইউনূস ঠিক করেননি, এবং তারা এটাও বলছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এরকম নজির নেই যে দুটো দল যৌথভাবে মানে সরকার এবং একটি রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দেয়। সো আপনি কি দেখেন এবং আপনি দেখেন, প্রশ্নটা আপনাকে এই কারণে আরেকটু করা যে জাতীয় পার্টির বিষয়তেও নানা কারণে নানা জনমনে ক্ষোভ আছে এবং স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত, যেহেতু দীর্ঘদিন আপনারা আওয়ামী লীগের মিত্র হিসেবে ছিলেন। কিন্তু বিএনপিকে দেখতাম যখন জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত বা জাতীয় পার্টির বিরুদ্ধে অ্যাকশন নেবার কথা কোনো কোনো মহল থেকে দাবি উঠেছে, বিএনপি তখন বলেছে জাতীয় পার্টির বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। আওয়ামী লীগ সময় তারা সম্পর্কে তারা একসময় এরকম কথা বলেছিল, কিন্তু যখন নিষিদ্ধ করবার চাপটা আসলো, বিএনপি আসলে তার আগের অবস্থানটা ধরে রাখতে পারেনি। জি ধন্যবাদ। আমরা যদি একটু অতীতে দেখি, দেখুন জিয়াউর রহমান স্বাধীনতার পরে একটা বড় কষ্ট পেয়েছিলেন, সেটা হচ্ছে ওনার সেনাপ্রধান হওয়ার যৌক্তিক দাবি ছিল, উনি সিনিয়র ছিলেন নাম্বার 1। ওনাকে বাদ দিয়ে খুব সম্ভবত 2 দিনের জুনিয়র শফিউদ্দিন সাহেবকে যখন চিফ করা হলো, শফিউল্লাহ সাহেবকে, তখন তাহের এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করলো। পরে আবার তাহের নিজে বুঝতেও পারলো যে চিল্লাচিল্লি করার কারণে তার চাকরি থাকবে না, পরে উনি রিজাইন করলেন। তো ওই জিয়াউর রহমান কিন্তু পরে যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন, উনি কিন্তু সংসদে 15ই আগস্টের জন্য শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন বাকশাল বাদ দিয়ে নতুন করে, এবং জামাতকেও রিভাইভ করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি। ওই যে তার একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা উনি শুরু করলেন, যেটা পরে এরশাদ কন্টিনিউ করলেন, ওটাই কিন্তু 91 সালে বিএনপিকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে, এবং ভিক্টরিটা খুব আনএক্সপেক্টেড ছিল। আপনার মনে আছে চিন্তা করেন আওয়ামী লীগ তখন সরকার গঠন করছিল, আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে, পশ্চিমবঙ্গের পত্রিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে, কিন্তু ভোটে গিয়ে বিএনপি জিতে গেল। কেন? ওই যে জিয়াউর রহমানের একটা উদার রাজনীতি, ওটা মানুষের মনে ছিল। প্লাস জিয়াউর রহমানের মৃত্যুটাও খুবই আনএক্সপেক্টেড ছিল, এবং মৃত্যুর পরে জানা যায় ব্যাপক লোক আসে, মানুষ একটা আশার আলো পেয়েছিল, হঠাৎ করে তাকে মেরে ফেলা হলো। তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে বিএনপি যখন হুঙ্কার দিয়েছে যে আমরা আন্দোলনে চলে যাব, এবং আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি যেটা বলবে জোর দিয়ে সেটাই হবে, এর পিছনে এগুলো কারণ আছে। কারণ বিএনপি যখন আন্দোলন করবে, জামাত সেখানে অ্যাটাক করবে না, এটা বাস্তবসম্মত না। পুলিশ সেখানে গুলি করবে না, সরকার প্রশাসন সেখানে কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করবে না। জামাত সেখানে অ্যাটাক করবে না আপনি কিভাবে নিশ্চিত? আমার আপাত দৃষ্টিতে মাত্র কদিন আগে এই 17 বছরের যে ভিকটিম সাইকোলজি, এই সাইকোলজি থেকে এত দ্রুত ড্রিফট অ্যাপার্ট হওয়া যায় না। দুটোই নির্যাতিত দল চরমভাবে। জামাতের একটা দুঃখ আছে যে যুদ্ধাপরাধীর বিচারের সময় বিএনপি কোনো শব্দ উচ্চারণ করেনি, এটা ছাড়া জামাতের বিএনপির উপর রাগ থাকার কোনো কারণ নাই। আর মাইনাস বিএনপি জামাত অ্যালোন খুব বিশাল কোনো ইলেক্টেড ফোর্স না, এই বাস্তবতা জামাত নিজেও বুঝে। বিভিন্ন কখনোই এককভাবে ভালো করতে পারেনি। সর্বশেষ এক্সাম্পল হচ্ছে 3টা 96 সালে, এবং সেই থেকেই তারা উপলব্ধি করেছে যে একটা না একটা অ্যালায়েন্স তারা করবেই, এবং সামনেও তাই হবে। তো সেখানে যদি বিএনপি আন্দোলন করেই ফেলতো, যেমন ইশরাক আন্দোলন করতে করতে আজকে কিন্তু ডিজিটাল ব্যানারে উনি মেয়র হিসাবে মিটিং করছে, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু আপনি এটা আওয়ামী লীগের আমলে চিন্তা করে দেখেন, বিএনপির কেউ এরকম আন্দোলন করছে, বা অন্য আমলে বা বিএনপির আমলে আওয়ামী লীগের চিন্তা করে দেখেন, ওই যে বাধা দেওয়ার কেউ নাই, যে কারণে এই মিটিংটি অ্যাটলিস্ট বিএনপিকে প্রশমন করেছে। আরেকটা হচ্ছে মানে বিএনপি যে মোমেন্টামটা তৈরি করেছে সেটাকে ডিফিউজ করা গেছে। আমার মনে হয় এখান থেকে সরকার বেশি বেনিফিটেড হয়েছে, যে হঠাৎ করে আন্দোলনটা ডিফিউজ হয়ে গেছে, সরকার একটা 3 মাস 6 মাসের একটা এক্সটেনশন বা একটা কমফোর্ট পেল, নতুন স্ক্রিপ্ট লেখার সময় পেল, নতুন স্ক্রিপ্ট লেখার সুযোগ পেল। যদিও আমার ব্যক্তিগত অভিমত, ভোটের সময় এই কাঠামোতে ভোট হবে না, মানে এই সরকার এই কাঠামোতে যেভাবে আছে, এটার পিছনে একটা কারণও আছে। একটা কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কোনো কারণে চলে আসে, সংবিধানে আগেই বলে দেওয়া আছে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাষ্ট্র চলবে, ওটাকে ম্যান্ডেটরি হয়ে যাবে।
দুই হচ্ছে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে প্রশ্ন, সেটার সম্ভাবনা কতখানি আপনি মনে করছেন? এখন ওটা তো অলরেডি জাস্টিস ফারাহ মাহবুব তো একটা ওপেন করে জাজমেন্ট দিয়ে দিয়েছেন, এখনো জাজমেন্টটা লেখেননি। যখনই ওটা উনি লিখে ফেলবেন এবং এটার বিরুদ্ধে আপিল হবে না বা অ্যাপিলেট ডিভিশনের একটা সিমিলার ইস্যু আছে, তখনই এটা ল ডিক্লেয়ার্ড অফ দ্য নেশন হয়ে যাবে। যখন ল ডিক্লেয়ার্ড হয়ে যাবে এটা কিন্তু তখন ইমিডিয়েট ইফেক্ট চলে আসবে। তবে এই ধরনের জাজমেন্টে সাধারণত বলে দেওয়া হয় যে আমরা 3 মাসের মধ্যে কার্যকর চাচ্ছি অথবা এতদিনের মধ্যে কার্যকর চাচ্ছি। ওটা একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ থাকবে ওখানে, ঠিক জুডিশিয়ারি একাই তো সব সমাধান করতে পারবে না। দেন যেটি ঘটবে, এই প্রেক্ষাপটে একটি ভোট হলো, সেখানে বিএনপি অনেকগুলো আসনে জিতলো, মারামারি হলো, কাটাকাটি হলো, একতরফা ভোট হলো। এটাতে আসলে ডক্টর ইউনূসের কী লাভ হবে? এই ভোটটা করে দিয়ে বিএনপির লাভ হবে? আমি তো মনে করি ডক্টর ইউনূসের কোনো লাভ হবে না। সো আমার মনে হচ্ছে ভোটের সময় ডক্টর ইউনূস হয়তোবা তার দায়িত্বে থাকবেন না, উনি তার আগেই কোনো একটা ইস্যুতে উনি চলে যাবেন অথবা থাকবেন না, অথবা সবাই মিলে তাকে বিদায় করবেন, অথবা একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে, যেটা আমরা খুব দুঃখজনক হবে। এটির কারণ হচ্ছে একটাই, ডক্টর ইউনূস স্যার সকল দলের ছিলেন, কিন্তু উনি শুধুমাত্র গুটি কয়েক ছাত্র দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন ইনিশিয়ালি, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেককে ডাকেন, উনি প্রায়ই ডাকেন, উনি যাদেরকে ডাকেন এটা ওই আওরঙ্গজেবের ফতোয়া পাশের মতো হয়ে গেছে। আওরঙ্গজেব যখন একটা ফতোয়া দিতেন তখন তার ওই কাউন্সিল অফ ফতোয়াকে ডাকা হতো, আর তারা সবাই জানতো আওরঙ্গজেব কী বললে খুশি হবে ওইটাই বলে দিতেন, এবং তাদেরকেই ডাকা হতো। তো ওখানে দেখা যাচ্ছে ন্যাচারালি জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, জাসদকে ডাকা হচ্ছে না, বামপন্থী অনেককে ডাকা হচ্ছে না, আওয়ামী লীগকে তো ডাকার প্রশ্নই আসে না। তাহলে আপনি একটা সাইটকে নিয়ে সে সাইডে ইসলামিস্টদের অনেক বেশি ডাকা হচ্ছে। আমরা মিটিংয়ের পরে ছবি গুনে দেখি প্রায় 90% ইসলামিক দল ওখানে বেশি থাকে, এবং তারা সবাই ডক্টর ইউনূসের সুরেই কথা বলে, কিন্তু ভোটের পার্সেন্টেজ তাদের অনেকে তো মানে পলিটিক্যাল ফোর্স না হলো, অন্যান্যরা গ্রাউন্ড ফোর্স হিসেবে তারা 5 বছর থাকার কথাও বলা হয়, 5 বছরের কথা তারা বলেছে। কারণ ওই বাংলাদেশের ইসলামিক দলগুলো মাঠে যতটা গর্জে উঠতে পারে ঠিক ভোটে গিয়ে অতটা গর্জে উঠতে পারে না। সে কারণে একটা বিনা ভোটের সরকার থাকলে যেখানে তাদের স্টেক থাকবে এটাতে তারা কমফোর্টেবল, কিন্তু দেশ এতে কমফোর্টেবল কিনা, বড় দলগুলো এতে কমফোর্টেবল কিনা, প্রশাসন এতে কমফোর্টেবল কিনা। প্রশাসন অন্তর্বর্তী সরকারকে কখনো সহযোগিতা করে না দীর্ঘদিন, পুলিশ এখনো দাঁড়াতে পারেনি, ট্রাফিক ব্যবস্থা কলাপস, নিউ জব ক্রিয়েশন হবে না, এফডিআই আসবে না, এবং সংস্কার এবং বিচার তো 10 মাসে একটা চার্জশিট হয়েছে, এটি হলো বিচার, আর বাকিগুলো চার্জশিটও হবে না। যেভাবে করে মামলা লেখা হয়েছে দেওয়া হয়েছে ওখানে কোনো প্রফেশনালিজম নাই। সংস্কারের মধ্যেও আপনি একটা অংশ 50% 60%কে নিয়েই কিন্তু সংস্কার করলেন, 40%কে আপনি সংস্কারে ডাকলেন না। কিন্তু সংস্কার করলেন, সংস্কার তো করেননি, সংস্কারের আলোচনা যেগুলো বা প্রস্তাবগুলো করা হয়েছে এবং সেটার তো কোনোটার কোনো কার্যকর করার কোনো লক্ষণ তো এখন পর্যন্ত, এবং কার্যকর হবে কিভাবে? ওগুলো তো একটা পিস অফ পেপার, কোনো অর্ডিন্যান্স না, কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট না। সামনের গভর্নমেন্ট যদি সেগুলোকে অ্যাডপ্ট করে এবং আইন হিসেবে পাশ করে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করে, তাহলে এই সংস্কারগুলো হবে। তো সেইখানে অনেক সময় নষ্ট করেছে এই সরকার, এবং সরকারের ধারণাই ছিল 2 বছর 5 বছর তারা ক্ষমতায় থাকবে, সে কারণে এই বিষয়গুলোতে ডিলে করেছে এবং ব্যাপক জনমতও তৈরি করা হয়নি এই সংস্কারের পক্ষে। যে উপজেলায় আমার মনে আছে 91 সালে কিন্তু আমার ভোট আমি দিব, কত ধরনের প্রোপাগান্ডা ছিল, ঢোল বাজানো হতো, পোস্টার লাগানো হতো, নাটিকা করা হতো। তো সংস্কারের পক্ষে তো দেশব্যাপী কোনো ক্যাম্পেইন হয়নি, এখন তো নাটক করাও তো একটু রিস্কি ব্যাপার, এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। সো একটা যেটা হয়েছে সংস্কারতে একটা এলিট ডিসকাশন হয়েছে, যেটা দরকার ছিল, যে টার্মসটা খুব চমৎকার, ডেমোস্প্রুডেন্স একটা নতুন টার্মস আসছে। এর মানে হচ্ছে আপনি যখন ল তৈরি করবেন তখন সমাজের চেতনাটাকে লতে কনভার্ট করবেন। হ্যাঁ, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, সেখানে আওয়ামী লীগ একটা স্বৈরাচারের ভূমিকায় ছিল, অনেককে রক্ত দিয়েছে, তাদের ভিউটা সংস্কারে প্রমিনেন্স পাবে, কিন্তু তাদের ভিউটা কি একমাত্র ভিউ? তারা কি বাংলাদেশ? এর বাইরে কি আর বাংলাদেশ কিছু নাই? তো এর বাইরে বাংলাদেশটা কি ছিল সেটাকে এনশিওর করার দায়িত্ব ছিল। আপনি বলছেন স্বৈরাচারও বাংলাদেশের অংশ, এটা খুব দুঃখজনক হলেও সত্য। যতক্ষণ পর্যন্ত সে নাগরিক, সে বাংলাদেশের অংশ, তারও কিছু অধিকার আছে, মানে আইনগত অধিকার আছে। তাকে আপনি ফাঁসি দিতে গেলেও আইনি প্রক্রিয়ায় ফাঁসি দিতে হবে, তাকে আপনি ব্যান করতে গেলেও আইনি প্রক্রিয়ায় ব্যান করতে হবে। আপনি মব দিয়ে যখন ব্যান করবেন তখন সেই ব্যানটা নিয়ে প্রশ্ন আসবে। এই সকলকে নিয়ে একসাথে চলতে পারলেই এই দেশটা ঠিকভাবে হতো, যেটা নেলসন ম্যান্ডেলা করেছিলেন। তো আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস স্যার সেটা করবেন, কিন্তু ডক্টর ইউনূস স্যার সেটা করলেন না। আর একটা দেশের কিছু প্রেগন্যান্ট ভ্যালু থাকে, 71 তার মধ্যে আমাদের একটা, কোনো একটা কারণে এই সরকার বা তার নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে 71কে আঘাত করেছে, বুঝে না বুঝে।
এটাও জনগণের মধ্যে একটা ডিভিশন করে দিয়েছে। সো মিস্টার মোশাররফ হোসেন, আপনি প্যারিসের পাটোয়ারির কথার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন, যে বিএনপি যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল, বহু বছর আপনার আন্দোলন সংগ্রামে ছিলেন শেষ অবধি, সো আপনারা অনেকবারই বলেছেন যে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সেই সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি। সো আজকে যদি এই প্রশ্নটা করা হয়, এই যে ধরেন ফেব্রুয়ারি, জুন, এপ্রিল, ডিসেম্বর, আগে পরে, এই বিবেচনা থেকে যদি প্রশ্ন করা হয়, ইলেকশন তো বাংলাদেশের ইতিহাসে 90 ডেজেই, মানে সংবিধান অনুযায়ী 90 ডেজ ইলেকশন করা সম্ভব তত্ত্বাবধায়ক সরকার বা ওই জাতীয় ব্যবস্থার অধীনে। সো বিএনপি কি প্রস্তুত? অবশ্যই প্রস্তুত, সব সময়। হ্যাঁ প্রস্তুত। কারণটা কি? সো আমার প্রশ্ন খুব ক্যাটাগরিক্যালি, যেহেতু পরেরটা তো পরে অনেক সময় পাওয়া যাবে, আমি যদি নির্বাচনটাকে আগিয়ে আনি, ডিসেম্বর বা তারও আগে, বিএনপি কি সেই নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুত? শক্তি সামর্থ্য আছে? না, আছে। আমি মনে করি সেটা আছে। কারণ আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন, আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি 18 নির্বাচন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে ছিলেন। আমরা এমন কোনো নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে শতে শতে মামলা, জেল, এরকম লোক ছিল না। তারপরেও দেখেন সেই নির্বাচনে অংশগ্রহণ করা আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো সেই নির্বাচনেও যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে দেওয়া হয় যে বিএনপি একটা মনোনয়ন বাণিজ্য করেছে, অথবা 2 জন 3 জন 4 জনকে নমিনেশন দিয়েছে, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি ওই সময় মনে করেন এটা তাদের একটা মূল বয়ান ছিল। তো ওই 18 মতো সময় যদি আমরা 3 জন নমিনেশন দিতে পারি, আমরা এখন পারবো না কেন? এখন তো যে কোনো প্রেক্ষাপটে বলেন একটা ইতিবাচক একটা সহজ সময় বিএনপি অতিক্রম করছে। সুতরাং নির্বাচন যে কোনো সময় আমরা করতে পারবো, এটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এখন আপনি যে কথাটি এখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছে যে বিএনপি নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে কিনা, অংশগ্রহণমূলক হবে কিনা, নির্বাচনটা কি ওয়ান সাইডেড হবে কিনা, এখন এই দায়িত্ব তো বিএনপির না। নিঃসন্দেহে বিএনপির না। আমরা বরং আপনি দেখেন যে গণতন্ত্রটাকে আমরা শক্তিশালী করার এখন কিন্তু বিএনপির দায়িত্ব সেটা না, কিন্তু বিএনপির রাজনৈতিক অবস্থান কি সেটা একটা গুরুত্বপূর্ণ। বিএনপি কি একটা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে বলবে, না বিএনপি অন্যদের মতো যে যতটা বেশি ওয়াক ওভার পাওয়া যায়, যত প্রতিপক্ষ না থাকে সেরকম নির্বাচন চাইবে? শেখ হাসিনা যেরকম করেছে ওয়ান সাইডেড ইলেকশন, এবং আমার স্পষ্ট মনে, আপনারা কি সেটা চাইবেন? না, আমরা এটা কখনো চাই না। কারণ নাকি জনগণ ডিসাইড করুক যে বিএনপিকে তারা 280-90 আসন দিবে, না আওয়ামী লীগকে তারা কিছু দিবে, জামাতকেও দিবে, এনসিপিকে দিবে বা জাতীয় পার্টিকে দিবে, জনগণ সিদ্ধান্ত নেবে যাকে তার পছন্দ থাকে। না, আপনি বিএনপি কোন পথে আসবে? আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণের শক্তিতে আপনাকে বিশ্বাস করতেই হবে, এর কোনো বিকল্প নেই। বরং জনগণই সিদ্ধান্ত নেবে যে আগামীতে কারা ক্ষমতায় যাবে। সেটার জন্যই সম্ভবত সবাই লড়াই করেছে, আপনারাও করেছেন। যার কারণে আপনি দেখবেন যখন এই যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলে, মানে কার্যক্রম স্থগিত করা অনেক পরে, প্রথম দিকে যখন ছাত্রলীগকে আমরা কিন্তু বিরোধিতা করেছি ব্যক্তিগতভাবে, আমি বা আমার দল, আমার মনে আছে স্পষ্ট আমরা বিরোধিতা, এভাবে নির্বাহী আদেশে একটা সংগঠনকে নিষিদ্ধ না। কিন্তু এই কথা তো আপনারা আগেও বলেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে যখন করা হলো তখন আপনারা ওইভাবে কথা বলতে পারলেন না কেন? পারলেন নাকি এই কারণে যে এই মবের ভয়? না, মবের না, এখানে হলো কি বিএনপির বিরুদ্ধে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। এখন ধরেন বিএনপি তো জনমানুষের, বিএনপি বা বিএনপির কোন নেতা ইন্ডিয়ার দালাল, বিএনপি আওয়ামী লীগের দোষর, আপনি এমন ভাবে একটা, তো আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করালেই আপনি সেটাতে কাবু হয়ে যাবেন। এখন আপনি জনসমর্থনটাকে তো আপনার মাথায় নিতে হবে, কারণ আপনার তো রাজনৈতিক দল, জনগণের দল। আজকে আপনি দেখেন যে এই যে দীর্ঘদিন বিএনপিকে ক্ষমতার বাইরে, নির্বাচনের বাইরে রাখা হয়েছে, হয়তো আমরা বিএনপির মতো একটি দল, জনসমর্থিত দল বলে কিন্তু আজকে শেষ হয়ে যায়নি। যদি অন্য আমরা যে কোনো একটা অন্য দলের কথা আপনি চিন্তা করেন, যদি এই অবস্থা বিএনপি ভাঙেনি, বিএনপি থেকে করতে পারেনি, কারণ এটা বিএনপির একটা সাজানো মোড় ছাড়া আর কেউ যায়নি কোথাও কোনো নির্বাচনে। সুতরাং এটা হলো একটা রাজনৈতিক আদর্শ এবং সাংগঠনিক দক্ষতার একটি ফল বলে আমরা মনে করি। সুতরাং আমরা মনে করি যে বিএনপির মূল শক্তি হলো জনগণ। সুতরাং জনগণের কাছে গিয়ে জনগণ যদি আমাকে গ্রহণ করবে, না গ্রহণ করবে। যেমন এখন একটা বিরাট বিতর্ক হচ্ছে, আপনি দেখেন এই যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, সেখানে সংস্কার প্রস্তাব বলা হলো পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যেটা ঐক্যমত কমিশন দিয়েছে। আমরা সেখানে কিন্তু একটু পরিবর্তন এনেছি, আমরা বলেছি পরপর 2বার একটু গ্যাপ দিয়ে যদি আবার হয়। এটা কেন আমরা করেছি, এটা বক্তব্য কিন্তু আমাদের স্পষ্ট। কারণ আপনি ইতিমধ্যে কেয়ারটেকার সরকার কিন্তু সংবিধানে আমরা সংযোজন করার সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং জনগণ যদি কাউকে ক্ষমতায় দেখতে চায়, আপনার আমি কি সেটাকে বাধা দেওয়ার সেই সক্ষমতা আছে? তাইলে কি এটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখাবার সেটা কোনো নিদর্শন হলো না? যার কারণে দেখেন আজকে নানা ষড়যন্ত্র বলা হচ্ছে।
আজকে এই যে সংস্কারের কথাগুলি আপনি বলা হচ্ছে, আপনি দেখবেন যে আমরা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি, আমার মনে হয় এইরকম গ্রহণযোগ্য সংস্কারের প্রস্তাব এখনো দিতে পারে নাই। এখন ঐক্যমত কমিশন অনেক কিছু দিচ্ছে যেগুলো বাস্তবতার সাথে মিল নেই। এখন আপনি যদি মনে করেন একটা আপনি আর্টিকেল 70 ক্ষেত্রে, এখানে সাবেক সংসদ সদস্য আছে শামীম আহমেদ পাটোয়ারি সাহেব, আর্টিকেল 70-তে আমাদের দেশের নির্বাচনের একটা ব্যয়বহুল ব্যাপার, একটা দল ক্ষমতা, যদি আর্টিকেল 70 না থাকে তো গভর্নমেন্ট যে কোনো সব ফল করবে। তখন এই ব্যয়ভার বহন করার সক্ষমতা কি আমাদের মতো বাংলাদেশের মতো এই ছোট্ট রাষ্ট্রে আছে, অথবা দলগুলি কি সেইটা ধরে রাখার মতো সেই স্ট্রেন্থ দলগুলির আছে? সুতরাং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে অনেক কিছুকে আপনার এখানে অ্যাড্রেস করতে হবে, মেনে নিতে হবে। তো সুতরাং নানা ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, এটাই হলো বিএনপির মূল। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, আপনি অনেকদিন ধরেই এই আলোচনাটা আছে যে জুলাই সনদ, এবং এটা গত জুলাইতেই হওয়া উচিত ছিল, সেটা অনেকে মনে করছেন যে তারপরে একটা প্রস্তাবনাও আমরা দেখলাম সেটা কার্যকর হয়নি, করতে করতে এখন জুলাই সনদ এবং জাতীয় সনদ, দুটো সনদের কথা আমরা শুনছি। এবং একটি কর্মসূচি দেখলাম ইনকিলাব মঞ্চের, যে 25শে জুনের মধ্যে সরকার যদি জুলাই সনদ ঘোষণা না করে তাহলে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে তারা লাল মার্চ করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন যে এই জুলাই সনদ এবং জাতীয় সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কতটা ঐকমত্য হবে? অনেকেই মনে করেন যদি ঐকমত্য না হয়, কারণ এগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলোতে হয়তো বিএনপি অ্যাকসেপ্ট করবে না, অন্যরা অ্যাকসেপ্ট করবে না, এবং তাতে করে বিবাদ, বিরোধ, সংঘাত এগুলো আরও বাড়তে পারে, এবং সেটা নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে। হ্যাঁ, প্রথমে নির্ধারণ করতে হবে জুলাই সনদটা কি হবে, এটা লিগ্যাল স্ট্যান্ডিংটা কি, এটা কি সংবিধানের রিপ্লেসমেন্ট নাকি একটা কনসেনসাস বা একটা ডকুমেন্ট? যেমন 91 সালে এটাকে বলা হচ্ছে, আমি যতদূর বুঝেছি, এটা হবে প্রিয়াম্বল, আর জাতীয় সনদের প্রিয়াম্বল, জাতীয় সনদে যেখানে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলা হবে। সেগুলো তো একটা লুজ ডকুমেন্ট হবে, সেগুলো তো আর পার্লামেন্ট থেকে পাস বা গণভোটের ব্যাক্ট হলো না। এটা ব্যাক্ট বাই গণভোট হলে এটা এক ধরনের হতো। 91 সালে যেমন 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, সেই রূপরেখায় বলা ছিল যে জাতীয় পার্টি এবং জামাতের সাথে কেউ জোট করবে না। কিছুদিন পরে বিএনপি জামাতের সাথে জোট করেছে, আওয়ামী লীগও জাতীয় পার্টির সাথে জোট করে অ্যালায়েন্সের গভর্নমেন্ট করেছে। ওখানে বলা ছিল বিটিভি কেউ ইউজ করবে না, কিন্তু সবাই বিটিভি যার যার মতো ইউজ করেছে। ওই রূপরেখাটা কার্যকর হয়নি, কিন্তু ওই রূপরেখাটা ভালো দিক ছিল, জাতীয় পার্টিও সেই রূপরেখাটাকে সেই সময় ওন করেছিল, ডিজোন করেনি। অর্থাৎ পরাজিত শক্তিকে যদি আপনি প্ল্যাটফর্মে আনতে না পারেন, শুধু জয়ী শক্তির চার্টার এটা টেকসই হবে না। 2, জুলাই চার্টারের মধ্যে যদি 71-এর সাথে কন্ট্রাডিক্টরি কিছু থাকে, বাংলাদেশে একটা দর্শন তত্ত্ব চলছে যে জুলাই আন্দোলনটা 71-এর পেরিফেরি, 71-এর মতো, 71-এর সমসাময়িক এরকম বলার চেষ্টা করা হয়েছে, বা অনেকেই জুলাই আন্দোলনের নেতারা বলেছে কোন স্বাধীনতা, 47 না 1905। তো এই ধরনের অশ্রদ্ধামূলক কথাবার্তার কারণে কিন্তু একটা বড় অংশ জুলাই চার্টারকে সন্দেহের চোখে দেখছে। জাতীয় পতাকা পাল্টে ফেলতে হবে, হ্যাঁ, জাতীয় পতাকা, সঙ্গীত, এগুলো তো খুব আননেসেসারি জিনিস। হিস্ট্রিক্যাল অ্যামনেশিয়া বলে একটি কথা আছে, যেখানে আপনি অতীত এবং বর্তমানকে ইগনোর করে বা ভুল পথে নিয়ে ভবিষ্যৎটাকে মিসস্টেপ করবেন। এই জুলাই চার্টার যেন হিস্ট্রিক্যাল অ্যামনেশিয়া না হয়, ভবিষ্যৎ মিসস্টেপ না হয়। হ্যাঁ, 71 সালের যুদ্ধটা অন্যায় ছিল এই কথা বললেও বাংলাদেশের কিছু পার্সেন্ট লোক খুশি হয়, কারণ তারা 71-এর বিরোধিতা করেছিল, কিন্তু এটা তো হিস্ট্রিক্যালি গ্রহণযোগ্য হবে না। 71-এ জেনোসাইড হয় নাই একথা অনেকে বলে, এটা গ্রহণযোগ্য না। জুলাই চার্টারে কি থাকবে এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, অনেক ছাত্র জীবন দিয়েছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক স্ট্রাকচারাল ডেমোলিশন হয়ে গেছে। সেখানে জুলাই চার্টার যদি গণতন্ত্রের কথা বলে, রুল অফ লয়ের কথা বলে, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলে, মর্যাদার কথা বলে, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। তো আমার কাছে মনে হচ্ছে আন্দোলন করে স্পিরিটেড বয়েজরা অথবা ইসলামিস্টরা তারা জুলাই চার্টারে কিছু ডিসপুটেড ইস্যু নিয়ে আসতে পারে, ধর্মের কিছু ইস্যু আসতে পারে, সেখানে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু আসতে পারে। এই ইস্যুগুলোতে বিএনপির একটি অবস্থানগত সমস্যা তৈরি হয়ে যাবে। আর জুলাই চার্টারের পরে একটা দাবি আসতে পারে যে এটাই এখন সংবিধান, এটার ভিত্তিতে দেশ চলবে, এটাতেই শপথ নিতে হবে। এরকম ঘটনা পাকিস্তানে ঘটেছিল, যখন জাস্টিস ইফতেখার সাহেব ছিলেন তখন পারভেজ মোশাররফ একটা সার্কুলার করে ফেললেন, করে বললেন সব জাস্টিসকে ওটাই ওত নিতে। ইফতেখার সাহেব রিফিউজ করলেন, ওখান থেকেই পারভেজ মোশাররফের পতন হয়ে গেল। তো জুলাই চার্টারে শপথ নেওয়ার একটা ইস্যু আসবে কিনা, আর যদি মেজরিটি দলগুলো বসে একটা গাইডলাইন তৈরি করে দেশের জন্য, একটা কোড অফ কন্ডাক্ট থাকবে, একটা হিস্ট্রিক্যাল রেকর্ড থাকবে, এবং তার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে, এটাতে অন্যায় কিছু নাই। কিন্তু আমরা জুলাই চার্টারের এক্সটেন্টটা বুঝতে পারছি না। অ্যান্ড অ্যাগেইন
আপনি 30%, 40%, 50% লোককে বাদ দিয়ে চার্টার করছেন অ্যাগেইন, তাহলে আপনার এই চার্টারটা খণ্ডিত হবে, আপনার এই রিফর্মটা খণ্ডিত শুধু হবে। 30%, 40%-এর মানে কম বেশি অনেক ভাগ হয়তো তার মধ্যে আছে, কিন্তু তারা তো ভিজিবল না, তারা তো সামনে আসছে না, তাদেরকে তারা যে এই প্রক্রিয়ার অংশ নেবে সেটা একটা মুশকিল। আর এর বাইরে যে 50-60% তাদের নেতৃত্ব বা প্রতিনিধিত্ব, হ্যাঁ, এটা নাই। এখন এটা এই গভর্নমেন্টেরই উচিত ছিল যে আওয়ামী লীগের মধ্যে থেকে গ্রহণযোগ্য একটা অংশকে সামনে নিয়ে আসা। কিন্তু গভর্নমেন্ট কিভাবে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করে দেবে? আমরা 111-এ আমরা দেখেছি অনেক পার্টিতে রিফর্মের চেষ্টা করা হয়েছে, হয়নি আলটিমেটলি, কাজ করেনি তো, কারণ আর্টিফিশিয়াল জিনিস কাজ করার কথা না। তারপরেও আমরা বলবো 2008-এর নমিনেশনে কিছু ভালো লোকের নমিনেশন হয়েছিল। আপনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, একটা রিফাইন্ড, যেহেতু এই আলোচনাটা আছে, একটা রিফাইন্ড আওয়ামী লীগ এই সরকারেরই করে ফেলা উচিত ছিল। কারণ আপনি আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দিয়ে বা একটা পার্সেন্টেজ অফ পিপলকে বাদ দিয়ে যেটাই করছেন, তারা ভবিষ্যতের জন্য এটা দানা বেঁধে রাখছে। ভবিষ্যতে আওয়ামী লীগের দিক থেকে তো সেই ইনিশিয়েটিভটা থাকতে পারতো, যে এটা দুঃখজনক যে আওয়ামী লীগ থেকে তাদের অনুশোচনা, স্বীকৃতি, অপরাধ স্বীকার করে তাদের মধ্য থেকে যদি কেউ ভালো থাকে তাদেরকে সামনে নিয়ে আসা। আওয়ামী লীগ একটা রেজিমেন্টাল দল, কিন্তু সেটা তো এবার প্রমাণিত হয়নি, এবার ফেইল্ড হয়েছে তারা। বাট তারা নিজে থেকে রিফর্ম হওয়ার মানে দল হিসেবে আওয়ামী লীগ যে খুবই নাজুক, আমি আসছি আপনার কাছে, কারণ দীর্ঘকাল প্রশাসন এবং পুলিশ অন্যান্য বাহিনী ব্যবহার করে দলটাকে, রাজনীতিটা যে তাদের মধ্যে ছিল না সেটা তো প্রমাণিত হয়েছে, ছিল না, প্রশাসন নির্ভরশীলতা ছিল। এখানে আমি এক লাইনে আমি একটু পাটোয়ারি সাহেবের সাথে একটু যোগ করতে চাই, সেটা হলো উনি বলছে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা দরকার। আপনি কি মনে করেন, মানে আমরা যেটা দেখছি, আপনি এত বড় একটা অপকর্ম তারা করার পর তাদের মধ্যে কিন্তু আত্মশুদ্ধির কোনো সদিচ্ছা আছে মনে হয় না, বরং তাদের 2-4 জনের আমরা সোশ্যাল মিডিয়া যে বক্তব্যগুলি দেখি, বরং আরো অদ্ভুতপূর্ণ, সেটাই বলছি, আরো অদ্ভুতপূর্ণ। বরং তারা এমন বক্তব্য রাখে, আপনাকে সেখানে তাদেরকে মিনিমাইজ করে এক জায়গায় নিয়ে আসা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই যেমন শেখ হাসিনা এখনো বলে, আমরা দুচাবি এখনো বলে আমি বৈধ প্রাইম মিনিস্টার। আপনি যে নিজেকে এখনো বৈধ প্রাইম মিনিস্টার দাবি করে, তার সাথে সমঝোতার জায়গাটা কোথায়? হ্যাঁ, ওইটা আসলে সমঝোতার জায়গাটা কমায় ফেলেছে আওয়ামী লীগ, এটা যেমন সত্য। বাট অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এটা অন্তর্বর্তী ইলেকশন না করেন তাহলে দেশের ইকোনমির ক্ষতি হবে। আর বিএনপির ক্ষতি হবে কেন? বিএনপি একটা জনপ্রিয় দল হিসাবে সকল দল অংশগ্রহণ করলেও জয়লাভ করবে। সেখানে ফলাফলটি হবে একতরফা ভোটের সরকার গঠন করবে বিএনপি। আপনি তারেক জিয়ার ইমেজের সাথে দেখেন, তার জীবনের প্রথম একটি সফল ভোট, সফল একটি পদে উনি যাবেন, কিন্তু ওখানে কিন্তু একটা প্রশ্নবোধক মার্ক থেকে যাবে, যেটা যেন উনি দায়ী না। কিন্তু বিএনপির কিছু পলিসি নেওয়া উচিত ছিল, যার ফলে এই ঘটনাটি ঘটতো না। আওয়ামী লীগের রিফর্ম হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে না, কারণ তারা একটা ন্যারেটিভসকে ধারণ করে, জামাত চাচ্ছে না বলে না, জামাত চাচ্ছে না বলে ওটাকে ডিফেন্স হিসাবে নিচ্ছে। তারা একটা ন্যারেটিভসকে ধারণ করে রাখতে চাচ্ছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সবসময় তাই করে, প্রতিবারই পতন ঘটে, প্রতিবারই একটা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসে। নিজের দোষ বা জনগণের অংশগ্রহণটা তারা চোখে দেখে না। আওয়ামী লীগকে বুঝতে হবে, জুলাই আগস্টে কয়েক কোটি লোক রাস্তায় নেমেছিল, তারা একদম অর্গানিক্যালি নেমেছিল। তো কিন্তু এটাও আবার বুঝতে হবে যে ওই কয়েক কোটি লোক কিন্তু দেশ গঠনে বা অন্য কারো পক্ষে আর নামবে না, একবারই নেমেছে। তো সেটাই যদি হয়ে থাকে, তাহলে সামনের ইলেকশনগুলোতে একটা অন্তর্ভুক্তি ইলেকশন করে দেশটাকে কিভাবে 10 বছর আমরা এগিয়ে নিব। আসলে 10 বছরের একটা চার্টার দরকার। আওয়ামী লীগের সাথে বসে ফোর্সফুলি আলোচনা করা দরকার যে আপনাদের বিচার হবে, বাকিদের অন্যায় হবে না, যারা অপরাধ করেনি তাদের অন্যায় হবে না। কিন্তু আপনারা 10 বছর ডিস্টার্ব করতে পারবেন না। আপনারা 10 বছর এই ছাত্র আন্দোলনকে সম্মান জানাতে হবে, আন্দোলন করতে পারবেন না, মিটিং করতে পারবেন, মিছিল বা হত্যাকার করতে পারবেন না, যাতে দেশটাকে আগাতে পারি। দেশটাকে আগানোর 10 বছরের একটা চার্টার জোরপূর্বক চাপিয়ে দেওয়া উচিত ছিল। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, রাষ্ট্রপতি, বিএনপি সবাই মিলে এই চার্টারটা করতে পারতো, কিন্তু ওই রাস্তায় আসলে ডক্টর ইউনূস স্যার বা তার গভর্নমেন্ট হাঁটেনি। না, এটা কি শুধু আপনি ইউনূস সাহেবকে দোষ না, দেবেন? সবাই না, আমি এখানে বলি, এখানে দেখেন ছাত্রদের, এই যে যারা এনসিবি এখন যেটা হলো, যেটা মূল সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো স্টাডি, এই যে আমরা জুলাই চার্টারের ব্যাপারে আমার মানে কারো কোনো আপত্তি নেই, কারণ জুলাই চার্টার বলতে আমরা আপনি কিভাবে বোঝেন যে আপত্তি নেই? আপত্তি নেই, আমরা এই জায়গায় যদি আপনি না জিল্লু ভাই, এই জায়গায় যদি থাকতো, কারণ ওখানে তারা তো একটা নিরাপত্তা চাচ্ছে, মূল স্পিরিটটা নিরাপত্তা। কারণ এই আন্দোলন অথবা যেই ঘটনাগুলি ঘটেছে, ভবিষ্যতে এ নিয়ে যেন কারণ বিচারের সম্মুখীন না হয়, মূল স্পিরিটটা তো এইটা। কিন্তু সেখানে তারা যে কথাটি পাটোয়ারি সাহেব বলেছে, এখানে সংবিধান নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, আমার রাষ্ট্রের মূলনীতি নিয়ে কথা বলছে, সংকটটা কিন্তু এই জায়গায় তৈরি হয়ে গেছে। যদি আপনার টোটাল বলতো যে আমরা এই অভ্যুত্থান, যেমন 90-এ
আপনারা তো নিজেই দেখেছেন 90-তে ছাত্ররা কিন্তু আন্দোলন করার পর তারা কিন্তু নিজের ঘরে ফিরে গেছে, রাইট। আজ পর্যন্ত কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। কিন্তু এখানে হলো এই ছাত্ররা মানে আন্দোলন করে আবার নিজেরাই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে, আবার নিজেরাই বলছে আমার রাষ্ট্র চেঞ্জ করে দিতে হবে, সংবিধান সংকটটা তো এখানে তৈরি হয়েছে। এখানে আপনি যে কথাটি বলছেন জুলাই চ্যাটারে এখানে একটা যদি সমঝোতা আপনার না হয় তাহলে আগামী দিন কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই জায়গায় সমঝোতাটা হতে হবে এবং সেই সমঝোতা হতে হবে মানে নিঃশর্তভাবে, যেন আমাদের রাষ্ট্রীয় মূলনীতি, আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলিকে আপনার কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু এগুলি নিয়ে অনেকে প্রশ্ন করে আজকে কিন্তু একটা সন্দেহের একটা বিষ পর্যন্ত তৈরি করেছে অনেকে। সংকটটা আমার মনে হয় এখানেই মূল সংকট। জি, এখানে একটা সংকট আছে। আরেকটা হচ্ছে যে ওই যে আমরা একজন মুরব্বীকে নিয়েছিলাম, তো যিনি সকলের মুরব্বী, আনইলেক্টেড কিন্তু সকলের মুরব্বী। তো মুরব্বী তো দুষ্ট ছেলেকেও শাসন করবে, আবার ভালো ছেলেকেও শাসন করবে। ধরে নেন দেশের দুষ্ট দল সেই সময় আওয়ামী লীগ, সেটাকেও রিফর্ম করার দায়িত্ব তার উপর ছিল যদি আপনি টেকসইভাবে চিন্তা করেন, এবং সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা হতো, সহযোগিতা উনি পেতেন। সেটি না করে যখন বাদ দিয়ে দেওয়া হলো তখন ন্যাচারালি তারা আরও বেশি অ্যাগ্রেসিভ একটি পলিসিতে যাচ্ছে। আওয়ামী লীগও 10 বছরের পরিকল্পনা করছে, 32 নম্বর ভাঙা হয়েছে, তারাও 10 বছরের মধ্যে কিছু একটা ভাঙার পরিকল্পনা করবে এবং কিছুটা ভাঙবে, যেটা আমরা বুঝি না। তো সেইখানে আসলে ওনার ব্যক্তিগত রাগ, দুঃখ, ক্ষোভের উপরে উঠে ওনাকে একটা চার্টার করে দেওয়া উচিত ছিল যে এই দলগুলোর সামনের 10 বছর বাংলাদেশের রাজনীতি থাকবে, একটা আপার হাউস থাকবে, সে আপার হাউসে উনি কন্ট্রোল করবেন, একটা মন্ত্রণালয় কিছু উনি কন্ট্রোল করবেন, একটা বন্দোবস্ত, পাওয়ার শেয়ারিং, সরকারি দল কটুক থাকবে, বিরোধী দল কটুক থাকবে, আপার হাউসে কে থাকবে, ওনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 5-7 জন মিলে একটা আপার কাউন্সিল থাকবে যারা মনিটর করবে, অ্যাডভাইস করবে, সকল সাবেক সেনাপ্রধান মিলে একটা বডি হতে পারে, অনেক কিছু করা যেত। সেই জায়গাগুলোতে আমার মনে হয়েছে খুব হালকাভাবে দেশ চালানো হয়েছে, জাস্ট টাইম পাস করা হয়েছে। ফলে যেটা হয়েছে, রিফর্মও হলো না, বিচারও হলো না, ভোটটাও যদি একতরফা হয় তাহলে ফলাফলটা কি আসলো? আওয়ামী লীগ চলে গেল, এইটাই ফলাফল হলো। আওয়ামী লীগ কি সারা জীবনের জন্য চলে গেল? মোশাররফ ভাই কি বলতে পারবে আওয়ামী লীগ সারা জীবন চলে গেছে? কোনো বিএনপি বলতে পারেনি যে আওয়ামী লীগ সারা জীবনের জন্য চলে গেছে, কারণ রাজনীতি যারা করে তারা জানে রাজনীতি ফিরে আসে, রাজনীতিবিদ ফিরে আসে। এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব চলে গেল, সবাই তো ভাবলাম চলে গেছে, চলে গেল না তো, ওইটা কি ইস্যু করেই তো আওয়ামী লীগকে ব্যান করা হলো। উনি তো ফিরে আসলো, উনি ফিরে আসলেন, ফিরে এসে অবশ্য খুব ভালো একটা কথা বলেছেন যে নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল, এই ভুলগুলো উপলব্ধি করতে হবে। দেখুন, একজন থমাস জেফারসন 1789 একটা চিঠি লিখেছিলেন জেমস মেডিসনকে যে আমরা যে সংবিধানটা করব এটা কি একদম অরিজিনালিজমের রেজিব, একদম ব্লক করে দেবো, সারা জীবনটা থাকবে। উনি চিঠিতে বলেছেন যে না, 19 বছরের বেশি কোনো সংবিধান টেকসই থাকে না, 19 বছর পর পর সংবিধান রিভিজিট করতে হয়। মজার বিষয়, 220 বছর পরে শিকাগো ল স্কুলে স্টাডি করেছে পৃথিবীর সব দেশের সংবিধানের উপর, তারা দেখেছে এক্স্যাক্টলি গড়ে 19 বছর পরপরই সংবিধানের রিফর্মের আর্জ আসে। আমাদের যেমন 75-এর পরে 91-তে আসলো, 91-এর পরে 2010-11-র দিকে আসলো, আবার এই 24-25-এ আসলো। কিন্তু কি রিফর্ম করলাম আমরা আসলে গত 8-10 মাসে? রিফর্ম তো ওখানে হয়নি। ওটা একটা এলিট ক্লাব করে এলিট কিছু লোকজনকে নিয়ে এসে কিছু অংশ রাজনৈতিক দলকে ডেকে বাকি অংশকে বাদ দিয়ে একটা আলোচনা হয়েছে, যেটা টেকসই হবে না এবং যেটা গ্রহণযোগ্য হবে না, সার্বজনীন হবে না। এই যে সার্বজনীন হলো না, এটার দায় কে নেবে? এবং এই সার্বজনীন ছাড়া যে রিফর্মগুলো প্রপোজাল করা হবে, এগুলো বিএনপি আসার পরে কোনো মহল যখন আন্দোলন করবে, এগুলো বিএনপি আর গ্রহণ করতে পারবে না। তো আমি শেষ করে দিচ্ছি, যেটি আমাদের দরকার ছিল, উপেন্দ্র বক্সী খুব চমৎকার একটা কথা বলেছে, রেনেসা স্টার্ট হয়, রেনেসা হ্যাজ এ বিগিনিং বাট রেনেসা ডোন্ট নো হিজ এন্ড। রেনেসার এন্ডিংটা জানে না। ডক্টর ইউনূস স্যারের বা এই সরকারের প্রথমেই ক্ষমতায় এসে উচিত ছিল এন্ডিংয়ে কি হবে এটা ফ্রেম করে ফেলা। সেদিক থেকে না করে তারা জিনিসগুলো মপতন্ত্রের হাতে ছেড়ে দিয়েছে, যখন যে চিল্লাচিল্লি করেছে সেদিকে ধাবিত করেছে। এবং কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে গভর্নমেন্ট নিজেই বলেছে তোমরা চিল্লাচিল্লি করো, আমরা এটা করে দেবো, এরকমটা মনে হয়েছে। তো এর ফলে এই ছাত্ররাও নেগেটিভ ফোর্স হিসেবে কাজ করেছে। এনসিপিকে অনেকে বলে কনফ্রন্টেশন পার্টি, যেটা নেগেটিভ দরকার, এটা ভাষা নিয়েই ভূমিকাটা পালন করতো জিয়াউর রহমানের সময় বা আগে, যে ভোট করতে না হলে ভাষা নিয়ে চিল্লাচিল্লি করতো যে ভোট করা যাবে না, ভোটের পরিবেশ নাই। তো এখন এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট ঠেকানোর, সে দায়িত্বটা আপাতত তারা ফেইল্ড হয়েছে। কারণ সামনে আবার তারা বড় মোবিলাইজেশন করতে পারে ভোট ঠেকানোর জন্য, তখন বিএনপির সাথে তাদের দূরত্ব বাড়বে এবং নিউ পলিটিক্যাল ডাইমেনশন তখন হবে।
বা মোবিলাইজেশনও দরকার হবে না যদি যারা দায়িত্বে আছেন তাদের কাছে মনে হয় যে এই 100-200 বা 2000 লোকই যথেষ্ট, আপাতত বা লক্ষ দৃষ্টিতে লক্ষ অনেক লোক ক্ষেত্রে তাই মনে যথেষ্ট হচ্ছে। নয়, সেটা যদি আরেকটা হচ্ছে ভোটের ডেট তো আসলে নির্বাচন কমিশন দিবে, এটা একটা খুব জটিল ইকুয়েশন। কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট থাকলে যখন সংসদ ভেঙে দেওয়া হচ্ছে তার 3 মাসের মধ্যেই ভোটের ডেট হবে, এই ডেটটা নির্বাচন কমিশন দিবে, এখনো তাই। এই ভোটের ডেট নিয়ে আসলে সরকারের তো কিছু বলার নেই। ইন্টারেস্টিং একটা কথা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে যে স্টেটমেন্ট হয়েছে সেই স্টেটমেন্ট সম্পর্কে তারা কিছু জানেন না, তাদের কাছে একটা কপি গেছে, সেখানে কারো স্বাক্ষর টাক্ষর নেই। সো এই বিষয়ে তিনি নিশ্চিত না যে আসলে এরকম কিছু হয়েছে। ইলেকশন কমিশনকে একটু প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে। না, এটা তো সাংবিধানিকভাবে তো নির্বাচনের ইলেকশন কমিশনের দায়িত্ব, তারিখ ডিক্লেয়ার করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এটা কিন্তু গভর্নমেন্ট তাকে অ্যাডভাইস করতে পারে কিন্তু তাকে ডমিনেট করতে পারে না। ইন্টারনাল ডিসকাশন হলেও সবসময় নির্বাচনের তারিখটা নির্বাচন কমিশনই করে। হ্যাঁ, আমি একটু আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই প্রশ্ন আমি অনেকেই করেছি, হয়তো আপনাকেও করেছি, পুনরাবৃত্তি হতে পারে। আপনি মনের থেকে মনে প্রাণে বিশ্বাস করেন কি না এই সরকার নিরপেক্ষ? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন কিনা এই সরকার গত 10 মাসে যে পারফরমেন্স দেখিয়েছে তাতে তারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে? না, স্টার্টিংয়েতে আমি এটা আপনার সাথে আমি 100% একমত, এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ না। ওকে। বিএনপি তো গত কয়েক বছর ধরে, বা বিশেষ করে 13 সাল থেকেই সম্ভবত আন্দোলন করেছে যে একটা নির্দলীয় সরকারের অধীনে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তো আপনারা যদি নিরপেক্ষ মনে না করেন তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিভাবে? না, আমরা যে জিনিসটার অভিজ্ঞতায় আমরা একটু বলতে চাই। আপনি দেখেন এই সরকারটা নিরপেক্ষ না, কিন্তু আমরা মনে করি আমরা এই সরকারটাকে সহযোগিতা করতে চাই। আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারতীয় চেয়ারম্যান বলেছে যে আমরা এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিরক্ত যে দীর্ঘ 15-16 বছর তারা ভোট দিতে নিরপেক্ষ না, তারা গণতন্ত্র তারা কি একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আমরা চেষ্টা করছি, সবাই আমরা সহযোগিতা তারা সম্ভব তাদের তো সেই সক্ষমতা নাই। কারণ আজকে যে কথাটি পাটোয়ারি বলেছে বা আপনিও বলছেন যে আমি প্রশ্ন করছি, আমি কিছু বলছি না, অনেক সময় কিন্তু তারা দেখছে মবতন্ত্রের কাছে আত্মসমর্পণ করে। এটা কিন্তু একটা সরকার, ব্যারিস্টার পাটোয়ারি যেটা ইঙ্গিত করেছে, তো মবটা তারা ইঙ্গিত দিয়ে, এটা কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা একটা শক্তির কাছে এটা কিন্তু আত্মসমর্পণ করা উচিত না, কিন্তু আমরা দেখি। তো যার জন্য আমরা কিন্তু বারবার তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে এটা আপনাদের রোল না, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। এই যে এরা পাচ্ছে না, এর তো কিছু আমরা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যার জন্য দেখেন অর্থনীতির চাকা সহজ করতে পারছে না, আইন শৃঙ্খলা উন্নতি করতে পারছে না, রাজনৈতিক দলগুলিকে আস্থায় আনতে পারছে না, নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সুতরাং এই ব্যর্থতা তো তাদের আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেবের একটা বিশ্বজনীন একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তার যেই টিম, এই টিমের সেই যোগ্যতা নেই, অথবা সেই সক্ষমতা নেই, সেই অভিজ্ঞতা নেই। বরং একটা দলে তো শুধু একজন প্লেয়ার দিয়ে আপনার ফুল মাঠে খেলা যায় না। যদি আপনার ফুল মাঠে আপনি ভালো খেললেন, আপনার যদি গোল কিপার না থাকে তাহলে তো আপনার বল গেলি গোল হয়ে যাবে। তো এই ইউনূস সরকারের অবস্থা অনেকটা সেই পর্যায়ে চলে গেছে। হয়তো ওনার ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, কিন্তু ওনার অনেক উপদেষ্টার সম্পর্কে বক্তব্য আছে। এই যেমন আপনি দেখলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, একজন উপদেষ্টার যদি এপিএ 400 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে আপনি কোন দুর্নীতির বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, কোন বাংলাদেশ আপনি তৈরি করতে চাচ্ছেন? তো এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। কিন্তু আপনি বিএনপির যে কথাটা বলছেন, আমরা সহযোগিতা করতে চাই যে মানুষের মধ্যে এমন কোনো বদ্ধমূল ধারণা যেন কেউ তৈরি করতে না পারে যে বিএনপির কারণে এই কাজটি হচ্ছে না। এই জায়গা থেকে আমরা দূরে সরতে চাই। টিমের প্রধানের তো একটা বড় গুরুত্ব থাকে, যিনি নেতৃত্ব দেন, এবং দায়িত্ব তাকে কিছুটা নিতেই হয়। তো আপনারা ওনাকে নিয়ে কিছু বলছেন না এই কারণে কি উনি নোবেল লরিয়েট, নাকি এই কারণে যে তিনি বিশ্বনন্দিত, নাকি এই কারণে যে ওনাকে বললে বিশ্বের কোনো অংশ আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারে, জনগণের কোনো অংশ আপনাদের উপরে অসন্তুষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যে কারণে সত্যিটা, যেটা প্রকৃত সত্যি, সেটা বলতে চাইছি? না, আমরা তো বলেছি, আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে, আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা আলাদা স্পেশাল সময় নিয়েও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সরাসরি বলেছে যে এই ক্ষেত্রে আপনার ব্যর্থতা আছে, এই ক্ষেত্রে আপনার কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। সুতরাং বিএনপি কিন্তু কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, অথচ তার ব্যাপারে বলে নাই, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। আপনি দেখবেন এই কিছুদিন আগেও, অথচ ইউনূস সাহেবের এক্ষেত্রে দেখি তার মধ্যে কিছুটা হয়তো চতুরতা আছে। যেমন যেই দিন বিএনপিকে সময় দিয়েছে, আপনি দেখবেন ওই দিন জামাতকে ডাকা হয়েছে, এনসিপিকে ডাকা হয়েছে। বিএনপি তো একটা নিবন্ধনকৃত রাজনৈতিক দল,
জামাত একটা এনসিপি যখন হয়নি তখনও ডাকা হয়েছে, না ডাকা হয়েছে। সুতরাং এই নাগরিক যে একটা নিরপেক্ষতার যে প্রশ্নটা আপনি করলেন, এই ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে তো একটা প্রশ্ন চিহ্ন আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। যে কয়টা দিন আমাদের সময় আছে, জনগণের প্রতি সেই বিশ্বাস এবং আস্থা অর্জন করা ইউনূস সাহেবকে এই দুর্বলতাগুলো কাটিয়ে জনগণের সরকারে আগামী দিনতে সরকারকে পরিচালনা। ব্যারিস্টার শামীম কি মনে করেন, মানে সরকার নিরপেক্ষ কিনা, সরকার একটা ভালো ইলেকশন করতে ক্যাপেবল কিনা? সরকার তো নিজেই বলেছে তার নিয়োগকর্তা এনসিপির ছেলেপেলেরা, এবং আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেবের মতো পুরোদা রাজনীতিবিদের পাশে কিন্তু নাহিদকে বসানো হয় এবং তাদের মধ্যে অল্টারকেশনও হয়, দুজন মিলে আবার তর্কও করেন। আর একটা হচ্ছে তারেক জিয়া সাহেব এখনও দেশে আসে নেই, অর্থাৎ তার এই যে না আসাটা, এটা কিন্তু আমি মনে করি খুবই বিশ্লেষণের দাবিদার। হতে পারে যে তার এখনও সময় হয়নি, অথবা তাকে বাধা দেওয়া হয়েছে কোনো একটা জায়গা থেকে, তার আশাটা ডিলে করা হচ্ছে যাতে ডক্টর ইউনূসের সময় প্যারালাল গভর্নমেন্ট না। আমি এই দেশের কালচার যেটা বুঝি, তারেক জিয়া সাহেব আসার সাথে সাথেই গভর্নেন্সটা ইনফর্মালি টোটালি চলে যাবে তার কাছে। তো কিন্তু তাকে এখন উনি আসতে পারেননি বা আসেননি। এনসিপির যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, 100 কোটি 150 কোটি 200 কোটি, একটারও তারা বস্তুনিষ্ঠ রিপ্লাই দিতে পারেনি। একটা দুর্নীতিরও বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর তারা দেয়। তারা বলেছে আমার পিএস না, দুর্নীতি হয়নি, এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা খুব কষ্ট পেয়েছি, জনগণও খুব কষ্ট পেয়েছে, যারা রক্ত দিল, আন্দোলন করলো, তাদের কাছ থেকে আমরা ফাইন্যান্সিয়াল অনেস্টিটা প্রচণ্ডভাবে আশা করেছিলাম। তো কিন্তু তারা আসলে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে টাকা ছাড়া ভোট করা যায় না। তাদের আগেই মনে হয়েছে হয়তো বা টাকা আগে অর্জন করতে হবে, তারপরে ভোটটা অটোমেটিক হবে। আসলে ব্যাপারটা মোটেও তা না। এখন যেটা মাঠের বাস্তবতা, যে বিএনপি যদি এনসিপির ছাত্রদেরকে আসন ছেড়ে না দেয় এবং নিজের স্বতন্ত্র প্রার্থীদেরকে, বিদ্রোহীদেরকে ওখানে চাপিয়ে বসিয়ে না রাখে, এরা কেউ এমপি হতে পারবে না, 2-1 জন ছাড়া। আপনি কি মনে করেন বিএনপি সেটা করবে বা সেরকম করবার জায়গা আছে? ডক্টর ইউনূস স্যারের সাথে যেহেতু আলোচনা হচ্ছে, আমার মনে হয় ডক্টর ইউনূস স্যার অবশ্যই কয়েকজনকে চাবেন। আমি নিজেও চাচ্ছিলাম যে এদের মধ্যে কয়েকজন সংসদে আসুক। মানে এখনো চান আপনি? দুটো কারণে এখনো চাচ্ছি, কারণ তারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। আর সংসদে এই কারণে যাওয়া দরকার যে সংসদে গেলে তাদের আমাদের প্রতি শ্রদ্ধা আসবে। কাউকে শ্রদ্ধা করতে গেলেও আগে সে জায়গায় যেতে হয়। তো কয়েকজন তো এদের মধ্যে অনেকেই ভালো আছে, অস্বীকার করা যাবে না। তাদের মধ্যে শ্রদ্ধা করবার প্রবণতা দেখা গেছে, মানে সেই এখনো দেখা যায়নি, আমার মনে সময় লাগবে। বড়দের শ্রদ্ধা করা বা অপোনেন্টকে শ্রদ্ধা করা, এই জিনিসগুলো তাদের মধ্যে এগেইন আমি বলবো ডক্টর ইউনূস স্যার তাদেরকে প্যাম্পার না করে তাদেরকে এডুকেট করা উচিত ছিল। পলিটিক্যাল কালচার, এটিকেট, অন্যকে শ্রদ্ধা করা, অন্যদেরকে ভালোবাসা, অন্য দলকে গালি না দেয়া। কারণ প্রত্যেক দল, প্রত্যেক রাজনীতিবিদের সুদীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে। কেউ 71-এ মুক্তিযুদ্ধ করেছে, কেউ জিয়াউর রহমানের সময় 5 বছর জেলে ছিল, কেউ এরশাদের সময় 5 বছর জেলে ছিল, সবার। তো ওই অর্জন, ওই যে বললাম, সবাই জুলাইয়ের মধ্যে আবদ্ধ রয়ে গেছে। যেন তাদের জন্মটাও হলো জুনে, বাংলাদেশের জন্মও হলো জুনে। এর আগেও বাংলাদেশে কিছু নাই, এর পরেও বাংলাদেশে কিছু হবে না। তো সেখান থেকে তাদেরকে বের হয়ে আনতে হবে। তবে তাদের মধ্যে বেশ কিছু আনকনভেনশনাল পলিটিশিয়ান আছে, অক্সফোর্ড থেকে পড়ালেখা করা, ফরেন ডিগ্রি আছে, তাদেরকে দেশের স্বার্থে কাজে লাগানো যেতে পারে, যারা এখনও দুর্নীতির মধ্যে, যেমন উমামার কথা বলতে পারি আমরা। উমামাকে আমরা কোনো দুর্নীতি দেখিনি আপাত দৃষ্টিতে। তো এরকম আরও কয়েকজন আছে। এনসিপির সাথে নাই, ও অনেকেই আছে যারা এখান থেকে দূরে ছিল নিজে থেকেই। তো তাদের অনেককেই আমরা প্লেস করা উচিত সকলের মিলে। কারণ একটা আন্দোলনকে তো ধারণ করতে হবে। আন্দোলনে যারা নেতা, বিপ্লবী, তারা যদি পরবর্তী ট্রান্সফরমেশনে না থাকে তাহলে পুরোটাই হারিয়ে যাবে। তো সেইটা তাদেরও বোঝা উচিত ছিল। এখন দেখেন এই এনসিপির রাজনৈতিক ইম্যাচিউরিটি, যেখানে তাদের ভোট ব্যাংক জাতীয় পার্টি, সেখানে তারা জাতীয় পার্টির সাথে ব্যাপকভাবে তারা সংগঠে জড়িয়ে গেছে। এরশাদের বাড়িতে আগুন দিয়েছে, চিন্তা করা যায়। জিএম কাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে, অথচ তাদেরকে কিন্তু ভোটের সময় জাতীয় পার্টির ভোটারদের কাছে যেতে হবে, এবং ওই এলাকাগুলোতে জাতীয় পার্টির ব্যাপক ভোট আছে। এবং তখন আমরা অবশ্যই এই ইস্যুগুলো রেইজ করব। এই ইস্যুগুলো রেইজ করলে আমাদের ভোটাররা তাদেরকে কীভাবে দেখবে? তারা ঠিক ভোটের চিন্তা করছে না, তারা কোনো একটা ভাইবে ভোট ছাড়া এমপি হবে এ বিষয়ে তারা নিশ্চিত ছিল। এখনও আছে কিনা জানি না। ঠিক সেইখানেই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন চলে আসে, যে এই নিশ্চয়তা কি সরকার দিয়েছে? দিতে পারে, কারণ ডিসি ট্রান্সফার তারা করেছে, সচিব ট্রান্সফার তারা করেছে, সচিব তারা তৈরি করেছে, মিডিয়া তারা নিয়ন্ত্রণ করেছে, বাংলাদেশের মিডিয়াগুলো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করেছে। তো এখন সেখানে চিট ধরে যাবে, চিট ধরবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিএনপির সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা আমরা এক্সপেক্ট করি বড় দল হিসাবে। দেশ বাঁচানোর ক্ষমতা এখন বিএনপির হাতে। বিএনপি যদি চায় সব ধ্বংস করে দিয়েও ক্ষমতা যেতে পারবে, আর বিএনপি যদি চায় সব সঠিকভাবে ঠিক রেখে দেশ বাঁচিয়েও ক্ষমতা যেতে পারবে।
এটা বিএনপির চয়েস। সো ফাইনাল রাউন্ড ক্লোজিং রিমার্কস। না, এটা তো পাটোয়ারি সাহেব যেটা আজকে বিএনপি কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আপনি দেখবেন সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির নেতাকর্মী সমর্থকরা যে ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে এবং আমাদের যে লিডারশিপ যেই মানে ব্যবস্থা গ্রহণ করছে, আজকে দেখেন প্রায় ৩-৪ হাজারের মতো লোক আমাদের ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আছে। কেউ বহিষ্কার হয়ে গেছে, তার পথ হারিয়েছে, কেউ দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশটাকে আমরা সকল মানুষের বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু বিএনপি কাজ করছে। এবং সবচেয়ে বড় আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন মেসেজটাই গিয়েছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে তার যে বক্তব্য, তার যে নির্দেশনা, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব হিসাবে তারেক রহমানকে মনে করে। সুতরাং আমি মনে করি যে কথাটা পাটোয়ারি সাহেব বলেছে যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তারেক রহমান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কারণ আমরা বেগম খালেদা জিয়াকে মনে করি এটা জাতির এখন ঐক্যের প্রতীক। তাকে আমরা রাজনীতির মাঠে একটা বিভাজনের মধ্যে আনতে চাই না। কিন্তু তারেক রহমান একটা দলের প্রধান হিসাবে আমি মনে করি আগামী দিনে একটা সকলের বাংলাদেশ তৈরি করার জন্য উনি কাজ করে যাচ্ছে। আর কিছু যোগ করবেন আপনি? সময় আছে আপনার জন্য। আর আমরা যেই জিনিসটা মনে করি যে দেশের এই বাংলাদেশটাকে আমাদের সকলের এই বাংলাদেশকে বাঁচাতে হবে, যার জন্য দ্রুত যত জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তত আমার মনে হয় বাংলাদেশটা বেঁচে যাবে। জি, অবশ্যই দ্রুত জনগণের সরকার করতে হবে। আর ভবিষ্যতে যে ইলেকটেড সরকার হবে সেই সরকার যেন দায়বদ্ধ থাকে, অর্থাৎ সেই সরকার যেন বিচার বিভাগকে কনজিউম করতে না পারে, মিডিয়াকে কনজিউম করতে না পারে। অ্যাটলিস্ট এই দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে। তো সেটার জন্য তো কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিচ্ছে না। সে বর্তমান সরকার এমন কোনো মেশিনারি নেয়নি যেটা ভবিষ্যৎ সরকার কিছুটা বাইন্ড করতে পারবে। তো সেগুলো অবশ্যই আমাদের করা উচিত। সেগুলো না করে যদি ভোট হয় এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পায়, যেটা ঘটবে ভোটের ঠিক রেজাল্ট হওয়ার আগে থেকেই প্রশাসন, পুলিশ এবং মধ্যপন্থা সমস্ত লোকজন বিএনপিমুখী হয়ে যাবে। বিএনপি ভোটের পরে খুব দ্রুত অসীম ক্ষমতার অধিকারী হয়ে যাবে, যে অসীম ক্ষমতা থেকে ধাপে 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 নব্য স্বৈরতন্ত্রের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সেটার একটা তাত্ত্বিক, প্রায়োগিক, বাস্তবিক সমাধান আমাদের করতে হবে। কিভাবে চিফ জাস্টিস নিয়োগ হবে, কিভাবে কমিশনের হেডগুলো নিয়োগ হবে, রাষ্ট্রপতি কীভাবে নিয়োগ হবে। যদিও অনেকে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলেছেন, বাট এটা সাংবিধানিকভাবে স্বীকৃত না, কলাপস করবে। তো সেই ক্ষেত্রে এই কাঠামোগুলোতে আমার কাছে মনে হয়েছে বস্তুনিষ্ঠ আলোচনা বাংলাদেশে হয়নি। এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মিস্টার এবি মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে দেশ বাঁচানোর দায়িত্বটা এখন পড়েছে বিএনপির উপরে। এখন দেশটাকে ধ্বংস করে দিয়ে বা ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়ে সে ক্ষমতায় যাবে না। দেশটা ঠিকঠাক করে ভবিষ্যৎও আরও শক্তিশালী করবার কাজটা করে বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায়, সেটার উপরে নির্ভর করছে অনেকখানি। তবে টাকঠাক করে হলেও আমার দুই বক্তাই, ব্যারিস্টার পাটোয়ারি এবং মিস্টার এবি মোশাররফ হোসেন, দুজনেই এটা বলেছেন যে বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে তারা নিরপেক্ষ মনে করেন না। আস্থা রাখতে চান, সহযোগিতা করতে চান, কিন্তু সরকারটা নিরপেক্ষ নয়। আমার মনে হয় আমার বুঝতে ভুল হয়নি এবং আপনারা যারা দেখছেন তাদেরও বুঝতে ভুল হওয়ার কথা নয়, স্পষ্ট করে বলছি। এবং দ্বিতীয় যে কথা তারা বলেছেন যে সরকারটা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য, অন্যান্য কাজ তো অনেক পরের কথা, কারণ সংস্কারের কথা তারা বলছেন বটে, রেটরিক হিসেবে বিচারের কথা অপরাধীদের বলছেন বটে, সেটাও এক ধরনের রেটরিক, কিন্তু আসলে কোনোটাই এগোয়নি। মাত্র একটি মামলার চার্জশিট হয়েছে, বাকিগুলো এত দুর্বল সেটা প্রশ্ন হচ্ছে। এত দুর্বল হবার কোনো কারণ ছিল না, কারণ যা ঘটেছে সেটা আমাদের সবার চোখের সামনে ঘটেছে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই সেই ভালো নির্বাচন করবার সক্ষমতাও আসলে তাদের মধ্যে ওনারা দেখেন না। কিন্তু একই সঙ্গে যত দ্রুত নির্বাচন করা সম্ভব, দেশ রাজনৈতিক অর্থনৈতিকভাবে এমন একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে যে সরকার আসলে কোনো কিছু ম্যানেজ করতে পারছে না। সেই জন্যই জনপ্রতিনিধিত্বশীল একটা দরকার এবং তার জন্য একটা ভালো নির্বাচন যত দ্রুত করা সম্ভব সেটা ওনারা আশা করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।